প্রতিদিন একই হাল। সকালে উঠো, জঙ্গলে এসো, আর সন্ধ্যায় খালি হাতে ফিরো। ঘরে বুড়ো মা জিজ্ঞেস করে, আজ কি এনেছো? আমি কি বলবো? আজ তো কিছু নিয়েই ফিরবো। হে আল্লাহ, কিছু তো করো। তখন ঝোপের পিছনে থেকে হালকা চমক দেখা যায়। গোপাল চমকে যায়। এটা কি চকচক করছে? সে ধীরে ধীরে ঝোপের দিকে এগোয়, আর তখন তার চোখের সামনে একটা সোনার হরিণ দাঁড়িয়ে পুরো শরীর সোনার মতো চকচক করছে। আরে রে, এটা কি জঙ্গলের মাঝখানে সোনার হরিণ? এটা স্বপ্ন তো নয়। না না, এটা তো সত্যি। কিন্তু সোনার হরিণই কি করে সম্ভব? যদি এটাকে ধরে ফেলি তো কাঠ কাটার দরকারই হবে না। গরিবের রোজগার, টানাটানি সব শেষ। হরিণ গোপালের দিকে তাকায়, তারপর দৌড়াতে শুরু করে। গোপালও তার পিছনে দৌড়াতে থাকে। হঠাৎ হরিণ থেমে যায়, গোপালও থেমে যায়। এখন কোথায় যাবি? আয় এদিকে আয়। আর তখনই হরিণ বলে ওঠে, ব্যাস, থামো মানুষ, অনেক হয়েছে, আমার রাস্তা থেকে সরে যাও। হরিণের কণ্ঠ শুনে গোপালের হাত থেকে কুড়ুল পড়ে যায়। আরে বাপরে, তুই কি করে বলছিস? আমি পাগল তো হইনি নাকি? জঙ্গলে কোনো জাদু চলছে? হ্যাঁ, আমি বলতে পারি, কিন্তু তুমি আমার পিছনে দৌড়ানো বন্ধ করো। কথা বলতে পারা হরিণ সত্যি হয়? তুই কোনো মায়াবী প্রাণী নাকি? যাই হোক, আজ তোকে ধরব। আমার গরিবের হাল কেটে যাবে। না, আমাকে ধরো না। কেন ধরব না? তুই জানিস আমি কে? আমি এক কাঠুরে। সারা জীবন অন্যদের জন্য কাঠ কাটছি। যদি তুমি আমাকে ছেড়ে দাও, তো আমি তোমাকে সেই কথা বলবো যা কোনো মানুষ বলে না। ওহো, এখন তুই জ্ঞানও দিবি? আগেই বলে মাথা ঘুরিয়ে দিয়েছিস। সত্য শুনতে চাও? গোপাল কিছুক্ষণ ভাবে, তারপর হরিণকে বলে, ঠিক আছে, পালাচ্ছ না তো? বল, কিন্তু যদি মিথ্যে হয় তো ছাড়ব না। প্রতিশ্রুতি দাও, আমাকে ক্ষতি করবে না। ঠিক আছে, ধরব না। এখন বল। আমি একটা মায়াবী হরিণ। আমি তোমাকে তোমার আগামী কিছু মুহূর্তের কথা বলতে পারি। তুমি বিয়ে করবে, কিন্তু সেই মেয়েটা মানুষ হবে না। এটা কি বাজে কথা? আমি তো কোনো মায়াবী মানুষ নই। মানুষের সঙ্গে না হলে তো কার সঙ্গে হবে? তোমার সন্তান হবে, কিন্তু সেগুলো একসময় তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর একদিন এমন আসবে যখন তুমি পুরোপুরি একা থাকবে। ব্যাস, মৃত্যু হয়ে গেল। আমি এসব মানি না। ভয় দেখানোর চেষ্টা করিস না। সোনার হরিণ আর কিছু বলে না। তীব্র আলো ছড়িয়ে সে অদৃশ্য হয়ে যায়। এখন এটা কোথায় অদৃশ্য হলো? যাই হোক, এই নিম গাছটা কেটে ফেলি। আজকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই বলে গোপাল গাছ কাটতে শুরু করে, আর তারপর নিজের ঘরের দিকে ফিরে যায়। রাত হয়। গোপাল খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ে। তার মনে বারবার সোনার হরিণের সেই কথা মনে পড়ছে। বলতে পারা হরিণ, আর এমন কথা কোথাও সত্যি তো নয় না? সব ভ্রম ছিল। গোপাল ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গোপাল ঘর থেকে কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে যায়। অনেকক্ষণ গাছ খুঁজে সে একটা গাছ কাটতে শুরু করে। তখন গাছের ঝোপ থেকে একটা ইচ্ছাধারী নাগিন তাকে দেখছে। এতদিন পর কোনো মানুষ দেখলাম, কিন্তু এই যুবক কে, আর এই এলাকায় কি করে এলো? এতদিন একা আছি, আমি গিয়ে এর সাথে কথা বলি, কিন্তু এর জন্য আমাকে আমার মানুষী রূপে আসতে হবে। তখনই হঠাৎ এক আলোর সাথে সে হঠাৎ এক সুন্দরী যুবতীতে পরিণত হয়। সে ঝোপের পিছন থেকে বেরিয়ে গোপালের সামনে যায়। তুমি কে? তোমার নাম কি? আর তুমি এখানে হঠাৎ কি করে চলে এলে? আমি গোপাল, জঙ্গলের কাছে ঝুপড়িতে থাকি। কাঠ কাটতে এসেছি। কিন্তু তুমি কে? আর তুমি এখানে একা? আমার নাম নীলা, আমি এখানেই থাকি। কিন্তু তুমি জানো না, এই এলাকায় অনেক বন্য জানোয়ার আর বিষাক্ত সাপ থাকে। কি করব? আমি গরিব, ঘরে মা আছে, পেট ভরাতে হয়। নীলা গোপালের পরিশ্রমী স্বভাবে খুশি হয়ে যায়। আমার এখানে কোনো বন্ধু নেই, আমি একা। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? গোপাল বেশি না ভেবে হ্যাঁ বলে দেয়। এখন দুজনের কথা হতে থাকে। গোপাল প্রতিদিন জঙ্গলে আসে আর ঘন্টার পর ঘন্টা দুজনে কথা বলে। কিন্তু নীলা প্রতিদিন এক নির্দিষ্ট সময় হঠাৎ চলে যেত। এভাবে অনেক দিন কেটে যায়।
গোপাল আর নীলা একে অপরের প্রেমে পড়ে। আজ আমি নীলাকে আমার মনের কথা বলে দেব, তাকে আমার সাথে বিয়ে করার প্রস্তাব দেব। গোপাল বন্টনের জঙ্গলে যায়। নীলা রোজকার মতো তার অপেক্ষায়। দুজনে কথা বলতে শুরু করে। নীলা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে নীলার চোখে জল চলে আসে। সে চুপ হয়ে যায়। তুমি কেন কাঁদছ? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি তাই হয় তো আমি তোমার উপর কোনো চাপ দেব না। না গোপাল, তাই নয়। আমিও তোমাকে ভালোবাসি আর তোমার সাথে জীবন কাটাতে চাই, কিন্তু এটা অসম্ভব। আমাদের পথ আলাদা, তুমি সত্যি জানো না। আসলে তুমি কি বলতে চাও? আসল সমস্যা কি? আর কি সত্যি? তখনই সেই সময় হয়ে যায় যখন নীলা রোজ হঠাৎ চলে যেত। এখন আমাকে যেতে হবে। আমি তোমাকে কাল পুরো কথা বলবো। আজ আমি তোমাকে যেতে দেব না। তোমাকে বলতে হবে আসল সত্যি কি। আমরা কেন বিয়ে করতে পারি না? আর তুমি রোজ কোথায় চলে যাও? গোপাল নীলাকে এসব জিজ্ঞেস করছিল যে তখন নীলা তার নাগিন রূপে চলে আসে। গোপাল চমকে ওঠে। ও সাপ, সাপ বাঁচাও! নীলা কোথায় গেল? আর এই সাপ কোথা থেকে এলো? গোপাল, আমি একটা ইচ্ছাধারী নাগিন, আর রোজ এই সময় আমি আমার আসল রূপে চলে আসি। তাই আমি চলে যেতাম। আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের বিয়ে হতে পারে না। গোপালের চোখে জল চলে আসে। এটা কি করে সম্ভব? আমি তোমাকে ভালোবাসি। যদি আমার বিয়ে তোমার সাথে না হয় তো আমি জীবিত থাকব না। তখন পাশের ঝোপ থেকে সেই সোনার হরিণ বেরোয়, যাকে কয়েকদিন আগে গোপাল ধরেছিল। হরিণ নাগিন আর গোপালের পুরো কথা শুনে ফেলেছে। তাদের মধ্যে ভালোবাসা দেখি সে ভেবে বলে, প্রথমবার কোনো মানুষ আর নাগিনের সম্পর্ক দেখলাম। গোপাল, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, তাই আমি তোমাদের সাহায্য করতে পারি। কি সত্যি কি তুমি আমাদের সাহায্য করবে? আমি আর নীলা বিয়ে করতে পারবো? গোপাল আর নীলা, তোমাদের ভালোবাসা সত্যি, তাই আমি তোমাদের একটা উপায় বলতে পারি, কিন্তু এই পথ সহজ নয়। বলুন, যত কঠিনই হোক আমাদের আলাদা করবেন না। যদি আমি মানুষ হই সবসময় তার সাথে থাকতে পারি, তো আমি সব কঠিন পরিস্থিতি সহ্য করব। ঠিক আছে, তাহলে শোনো। এই জঙ্গলের অনেক ভিতরে একটা সোনার গাছ আছে। সেই গাছে একটা ফল আছে। যদি নীলা সেই ফল খেয়ে ফেলে তো সে চিরকালের জন্য মানুষ হয়ে যাবে। সত্যি? তাহলে তো আমাদের সব সমস্যা শেষ। কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, যদি তোমাদের দুজনের মধ্যে কেউ জীবনে কোনো নির্দোষীর হৃদয় ভাঙে, কারো সাথে অন্যায় করে বা কাউকে কষ্ট দেয়, তো সেই মুহূর্তে নীলা আবার নাগিন হয়ে যাবে, আর কখনো মানুষ হবে না। এটা শুনে নীলা ভয় পেয়ে যায়। হবে না, আমরা কারো হৃদয় ভাঙব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি আমাদের জীবন বাঁচিয়েছেন। আমরা আপনার এই উপকার কখনো ভুলব না। ধন্যবাদ। যদি আজ আপনি না থাকতেন তাহলে হয়তো আমাদের ভালোবাসা অসম্পূর্ণ থেকে যেত। যাও গাছের কাছে, আর মনে রেখো, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, নিভানোরও নাম। এই বলি হরিণ তীব্র আলোতে অদৃশ্য হয়ে যায়। চলো, এখন দেরি করা উচিত নয়। দুজনে জঙ্গলের আরও ভিতরে এগোয়। তখনই হঠাৎ পুরো জঙ্গলে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ে। দেখো, ওটা সামনে কি? তাদের চোখের সামনে একটা বিশাল গাছ দাঁড়িয়ে, তার পাতার সোনার মতো চকচক করছে। মাঝে একটা ফল ঝুলছে। এটাই সোনার গাছ। আমরা খুঁজে পেয়েছি। নীলা গাছের কাছে গিয়ে ফল ভেঙে খেয়ে ফেলে। তীব্র আলো ছড়ায়। নীলা মানুষই রূপে দাঁড়িয়ে আছে। আমি মানুষ হয়ে গেছি, আর আমার কোনো কষ্ট হচ্ছে না। নীলা মানুষ রূপে চলে আসে। এরপর দুজনে বিয়ে করে আর একসাথে থাকতে শুরু করে। অনেক বছর কেটে যায়। এখন তাদের হাসতে খেলতে পরিবার। তাদের এক মেয়ে আর এক ছেলে হয়। সব ঠিক চলছে, কিন্তু নীলার শাশুড়ি আর নীলার মধ্যে রোজ ঝগড়া হয়। একদিনের কথা, মা, আজ আপনার পছন্দের সবজি বানিয়েছি, গরম গরম খেয়ে নিন। এটা কি বানিয়েছ? এই সবজি তো আমার একদম একদম পছন্দ নয়। উপরন্তু এটা ঠান্ডা লাগছে। না মা, এইমাত্র উনুন থেকে তুলেছি, চাইলে আবার গরম করে দিই। না না, এখন কি গরম করবে? তোমার হাতের খাবার আমার একদম ভালো লাগে না।
আগের মতো আর নেই। ছাড়ো, আমার আর খিদে নেই, তুমি এই সব নিয়ে যাও। নীলা চুপ হয়ে যায়। তার চোখে হালকা জল চলে আসে। যদি আর কিছু চান তো বলুন মা, আমি বানিয়ে দেব। তখন গোপাল বাইরে থেকে আসে। সে পুরো দৃশ্য দেখে ফেলেছে। মা, এটা কি হলো? নীলা পরিশ্রম করে খাবার বানিয়েছে। এখন এটাকে বোঝানো অপরাধ হয়ে গেল? আমার ভালো লাগেনি তো বললাম। মা, আপনি প্রত্যেক কাজেই খুঁত বার করেন। খাবার গরম, স্বাদও ঠিক আছে, আপনি বিনা কারণে সমস্যা বাড়াচ্ছেন। গোপাল নীলার দিকে তাকায়। তুমি ছাড়ো নীলা, তুমি কিছু ভুল করনি। মায়ের অভ্যাস হয়ে গেছে প্রত্যেক কাজে নাটক করার। তুমি মন খারাপ করো না। মায়ের গোপালের কথায় খারাপ লাগে। সে কিছু বলে না, শুধু চুপচাপ উঠে ভেতরে চলে যায়। এখন তো ছেলের চোখেও আমিই খারাপ। এই দিন দেখা বাকি ছিল, এখন তো অনেক হয়ে গেছে। এই বউ আমার সরল ছেলেকে ফাঁসিয়ে ফেলেছে। পরের দিন সকালে গোপাল তার কাজে চলে যায় আর বাচ্চারা স্কুলে চলে যায়। যাই হোক, শাশুড়ি সত্যি বলেছে। আমি রোজ এটাকে খারাপ খাবার দিই, কিন্তু কেউই বুড়ির কথা বিশ্বাস করে না। চলো, এখন এই বুড়িকে কাজ করাই। নীলা ঘর থেকে বেরোয়। আরে, তুমি এখনো কোনো কাজ করোনি? এতটা অলস হওয়া ভালো নয়। কত আলসি তুই বুড়ি। বৌমা, আজ আমার শরীর খুব খারাপ। যদি কাজ করি তো আমার মাথা ঘুরবে। তুমি কি চাও ঘরের সব কাজও আমি করি? তুমি কি খাওয়ার জন্য আমাদের উপর ভার হয়ে বসে আছো? বৌমা, আমি বাসন মাজবো আর ঘরে পরিষ্কার করব। এখানে কি হচ্ছে? এখন কার জন্য ঝগড়া? দেখুন, আজ আমি খুব অসুস্থ। আমি মাকে বলেছি আপনি একটু আমাকে সাহায্য করুন, কিন্তু মা আমাকে অনেক খারাপ কথা শোনালো। মা, আপনি একটুও বোঝেন না। গোপাল, আমি এমন বলিনি। জানো কি, নীলা কত ভালো। তার শরীর ঠিক নেই, কিন্তু আপনার কাছে এত সাহায্য চেয়েও আপনি তাকে এত কথা শোনালেন। মায়ের চোখ থেকে জল গড়াতে শুরু করে। নীলার রাগ আরও বাড়ে। প্রতিদিন একই হয়, কখনো খাবারে অভিযোগ, কখনো কথায় কটাক্ষ, এখন কাজের কথা পর্যন্ত। মা, আপনি রোজ ঘরে ঝগড়া করেন। আমরা শান্তিতে থাকতে চাই। যদি এখানে থাকতে ভালো না লাগে তাহলে কোথাও চলে যান। তাহলে এখন মা ভার হয়ে গেল? কি ছেলে তুই, তোর মাকে ঘর থেকে তাড়াচ্ছিস? হ্যাঁ মা, আপনি কয়েকদিন কোথাও চলে যান। এখানে রোজ ঝগড়া ঠিক নয়। আমি তোকে জন্ম দিয়েছি, আজ তুই আমাকে ঘর থেকে তাড়াচ্ছিস? আল্লাহ তোমাকে সুখী রাখুক ছেলে, আমি যাচ্ছি। মা, এসব আপনার জন্যই হচ্ছে, এখন যান। মা ঘর থেকে বেরিয়ে যায়, জঙ্গলের অন্য প্রান্তে যায়। সেখানে একটা গাছের নিচে বসে ফুটফুট করে কাঁদতে শুরু করে। হে আল্লাহ, এটাই কি আমার কর্মফল? তার জল মাটিতে পড়ে। মায়ের জল পড়তেই নীলার মাথা ঘুরে। হঠাৎ সেই সোনালি আলো ছড়ায় আর নীলা কষ্টে চেঁচিয়ে ওঠে। দেখতে দেখতে নীলা নাগিনী পরিণত হয়। তার সোনার হরিণের কথা মনে পড়ে। এটা আমাদের থেকে এত বড় পাপ হয়ে গেছে। নিজের কথা শুধু ভেবেছি আর মায়ের হৃদয় ভেঙে দিয়েছি। এখন আমি এখানে থাকতে পারবো না। বাচ্চারা সব সত্যি জেনে যাবে। আমি আবার জঙ্গলে ফিরে যাব। নীলা জঙ্গলের দিকে চলে যায়। গোপাল মাকে খুঁজতে বেরোয়। পুরো জঙ্গলে ডেকে ডেকে খোঁজে, কিন্তু মাকে গোপাল কোথাও পায় না। সে ঘরে ফিরে আসে। বাচ্চারা দৌড়ে আসে। ওদিকে জঙ্গলে নীলা একা থাকে, মানুষের জগৎ আর সাপের জগতের মাঝে আটকে। অনেক বছর কেটে যায়। ভাইয়া, তোমার কখনো মনে হয় বাবা আমাদের পুরো সত্যি বলেন না? আমারও তাই মনে হয়। যদি মা সত্যি কোথাও চলে যেত তাহলে বাবা এত ভয় পান কেন? তার চোখে আজও সেই অনুতাপ দেখা যায়। মায়ের নাম বললে তিনি কথা বদলে ফেলেন। আর ঠাকুমা, তিনিও এত অদৃশ্য হয়ে গিয়েছিলেন। এত বড় সংযোগ কিভাবে সম্ভব? না, আমার মনে হয় মা আর ঠাকুরমার গল্প একই। তাহলে কি আমরা সারা জীবন শুধু অপেক্ষা করব? না, এখন আমাদের নিজেদের গিয়ে সত্যি খুঁজতে হবে। বাবাকে বললে তিনি আটকে দেবেন, আর হয়তো কখনো যেতে দেবেন না। দুজনে চুপচাপ সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে গোপাল রোজকার মতো জঙ্গলে চলে যায়। বাচ্চারা ধীরে ধীরে ঘরের বাইরে বেরোয়। গোপাল সন্ধ্যায় ঘরে ফিরে দেখে ঘর খালি। ছেলেমেয়ের কোনো উত্তর নেই।
আরে বাচ্চারা কোথায় গেল? গোপালের সোনার হরিণের কথা মনে পড়ে। সে মাটিতে বসে পড়ে। না, এরাও আমাকে ছেড়ে যেতে পারে না। আগে মা গেল, তারপর নীলা গেল, আর এখন বাচ্চারাও। আল্লাহ, কেন আমার সাথে এমন হচ্ছে? এখন আমার কাছে কি আছে? গোপাল বাচ্চাদের অনেক জায়গায় খুঁজে, কিন্তু ক্লান্ত হয়ে ফিরে আসে। ওদিকে বাচ্চারা অনেক গ্রাম পার করে। তারা ঠাকুমার ঝুপড়ির কাছে পৌঁছে। ঠাকুমা বাইরে আঙিনায় বসেছিলেন। তারা তাকে চিনে ফেলে। তোমরা কারা? এই জঙ্গলে বাচ্চারা কি করে এলো? ঠাকুমা, আমরা আপনার নাতি নাতনি। এত বছর পর আল্লাহ আমার কথা শুনলেন। আমরা আপনাকে আর মাকে খুঁজছি। মাকে খুঁজছ? গোপাল তোমাদের কিছু বলেনি? না ঠাকুমা, তিনি শুধু বলেন মা কোথাও চলে গেছে। কিন্তু কেন? ঠাকুমা, আপনি ঘর কেন ছেড়ে গিয়েছিলেন? সেদিন আমি ভেঙে পড়েছিলাম। নিজের ছেলের হাতে অপমানিত হয়েছিলাম। ঠাকুমা, বাবা আজও একা, দয়া করে আমাদের সাথে চলুন। তারপর তারা দুজনে তাদের মাকে খুঁজতে বেরোয়। অনেক দিন খোঁজ করে। তারপর একদিন পুকুর পাড়ে বসে, সেই পুকুর পাড়েই তার মা নীলাও থাকত। তাদের কণ্ঠ শুনে নীলা বেরোয় আর তাদের কথা শুনতে শুরু করে। ভাই, মা কি আমাদের চিনতে পারবে? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এটা কি করে সম্ভব? সাপ আবার কথা বলতে পারে? সবটা আমি এখন বলতে পারবো না, কিন্তু আমি জানি তোমরা তোমাদের মাকে খুঁজছ। কিন্তু কিছু সত্যি এমন হয় যা বলা যায় না। এই জঙ্গলে একটা সোনার হরিণ থাকে। যদি কেউ তোমাদের সাহায্য করতে পারে তো সেই পারবে। সেই হরিণ গুহায় পাহাড়ের ভিতরে থাকে। সেখানে গিয়ে তোমাদের মনের কথা বলো। সে ধীরে ধীরে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। দুই বাচ্চার নীলা আর বলা রাস্তায় এগোয়। গুহার ভিতরে হালকা সোনালি আলো ছড়ানো। দুই বাচ্চা ভয়ে ভয়ে গুহায় ঢোকে। তোমরা কারা? আর এত দূরে তোমরা কি করে এলে? আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমরা শুনেছি আপনি সব সত্যি জানেন। সাহায্য করব, আগে বলো তোমরা কারা? আমরা গোপালের সন্তান, আর আমাদের মা কোথাও হারিয়ে গেছে। গোপাল কি সেই কাঠুরে যে একদিন আমাকে ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, তিনিই আমাদের বাবা। বাচ্চারা পুরো গল্প বলে। ঠাকুমার ঘর ছাড়া, মায়ের অদৃশ্য হওয়া। আমার বিশ্বাস হয় না। কি করে কোনো মানুষ নিজের মায়ের অপমান করতে পারে? কি করে নিজের হাতে নিজের ভাগ্য ভাঙতে পারে? ভাগ্য ভাঙার মানে কি? সেই নাগিন যে তোমাদের পাঠিয়েছে সেই তোমাদের মা। হরিণ তাদের অতীতের সব কথা বলে। এখন কোনো রাস্তা তো আছে। আমাদের মা কি আবার মানুষ হতে পারবে? এখন কাঁদার সময় নয়। এই সমস্যার যদি সমাধান করতে চাও, তাহলে প্রথমে তোমাদের বাবাকে সত্যের মুখোমুখি করতে হবে। চলো, আমাকে তোমাদের বাবার কাছে নিয়ে যাও। গোপাল ঘরের আঙিনায় বসেছিল। তখন বাচ্চারা আর সোনার হরিণ সামনে আসে। গোপাল, আজ তুমি পালাতে পারবে না। আজ তোমাকে তোমার কর্মের মুখোমুখি হতে হবে। গোপালের মা সামনে আসেন। মা, আমি খুব বড় পাপ করেছি। রাগে আপনাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। প্রতিদিন প্রতি রাতে সেই ভুলে অনুতপ্ত হয়েছি। আমাকে ক্ষমা করুন মা, আমি খারাপ ছেলে সাব্যস্ত হয়েছি। ছেলে মায়ের হৃদয় ভাঙতে পারে, কিন্তু সে তার সন্তানকে কখনো অভিশাপ দেয় না। তোমার অনুতাপে সত্যি আছে, আর এটাই যে কোনো অভিশাপের থেকে বড়। চলো, এখন সময় ঠিক করার। সবাই পুকুর পাড়ে পৌঁছে ঝোপ থেকে নাগিন বেরোয়। বাচ্চারা কেঁদে সামনে এগোয়। মা, আমরা জেনে গেছি আপনি আমাদের মা। আমাকে ক্ষমা করুন। মাকে যদি সেদিন কিছু না বলতাম, হয়তো এসব হতো না। সব জেনে আপনার হৃদয় ভেঙেছি। মেয়ে যদি আমার হৃদয় ভেঙেছিল, তো আজ আবার জুড়ে গেছে। নীলা, আমি মায়ের হৃদয় ভেঙেছি, আর সেই মুহূর্তে তোমাকে হারিয়েছি। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে খুঁজে পাইনি। আজ সবার হৃদয় পরিষ্কার। আজ অনুতাপ, প্রেম আর ক্ষমা তিনটে একসাথে দাঁড়িয়ে। তাই আমি আজ এই অভিশাপ ভাঙতে পারি। সোনার হরিণ তার চোখ বন্ধ করে। পুরো পুকুর সোনালি আলোয় ভরে যায়। নাগিন চমকে যায়। ধীরে ধীরে নীলা আবার মানুষ হয়ে যায়।
নীলা বাচ্চাদের বুকে জড়িয়ে নেয়। সেদিনের পর ঘর আবার ভরে যায়, আর পুরো পরিবার বাকি জীবন সুখে সমৃদ্ধিশালী হয়ে কাটায়।